গতকালকে ৭১ টিভির সঙ্গে একটা সাক্ষাৎকারে নাহিদ ইসলাম খুবই ইন্টারেস্টিং কিছু কথাবার্তা বলছেন। নিশ্চয়ই সেগুলো আপনারা অলরেডি দেখছেন এবং আজকে মোটামুটি ফেসবুকে এইটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হচ্ছে। তো আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে আমার দিককার একটা ব্যাখ্যাও একটু হাজির করি। নাহিদ ইসলামের আলাপের যে সারমর্ম সেটা হচ্ছে যে তিনি বলতে চাইছেন যে তিনি এবং তার সঙ্গে থাকা ছাত্র নেতারা ২০২৪ সালের ৫ই আগস্ট যে উপদেষ্টাদেরকে নিয়ে আসছেন ক্ষমতায়, সেই উপদেষ্টারা তাদের সঙ্গে প্রতারণা করছেন। এখন সেই উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন এবং নাহিদ ইসলাম যেটা বলার চেষ্টা করছেন যে এই উপদেষ্টারা খুব শিগগিরই তাদের নাম তারা বলবেন। তো নাহিদ ইসলামরা যখন এই কথাটা বললেন, মানে উপদেষ্টারা তাদের সঙ্গে প্রতারণা করছেন এবং যে উপদেষ্টাদেরকে ৫ই আগস্ট তারা বসাইছিলেন, তো এখানে স্বাভাবিকভাবেই খেয়াল করলাম যে ফেসবুকে এবং অন্যান্য জায়গায় বা যখন নিউজ কভার হচ্ছে সেখানেও এক ধরনের আসিফ নজরুল সাহেবের প্রতি একদিকে যেন একটু দৃষ্টি নিবদ্ধ করতে চাইতেছে এবং আসিফ নজরুল সাহেবের সঙ্গে যেন এনসিপির এই ছাত্রদের একটা সম্পর্কের একটা অবনতি ঘটছে। আমি আপনাদেরকে একটা স্পেসিফিক কোশ্চেন করতে চাই। ধরেন এই যে কিছুদিন আগে এনসিপির যে নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি আসিফ নজরুলের বাসার একটা ছাগল জবাই করে খাইয়ে ফেলছিলেন, এই যে খবরটা চাউর হইল এবং এটা নিয়ে কিছুদিন আগে খালিদ মহিউদ্দিনের টকশোতেও আলোচনা হইল এবং জিনিসটা তারা স্বীকার করতে বাধ্য হইলেন এবং এই যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা বেসিক্যালি তারা তো ঘটাইছিলেন আসিফ নজরুলের এগেনস্টে এবং সেটার মধ্যে দিয়ে তারা আসিফ নজরুলকে একটা মেসেজও দিতে চাইছিলেন। কিন্তু ফাইনালি যখন আসিফ নজরুলের দিক থেকে জিনিসটা বাজারে চলে আসার ব্যাপারে একটা অনাপত্তি ছিল, মানে আসিফ নজরুল সাহেব জিনিসটা বাজারে হাজির হইতে আপত্তি করেন নাই, তার ফলে আপনারা কি ধারণা করেন কিনা যে এনসিপির সঙ্গে আসিফ নজরুলের একটা ঝামেলা তৈরি হয়েছে। এবং ৫ই আগস্টের যে বাস্তবতায় খেয়াল করেন, সেখানে যদি আপনি খেয়াল করেন তাহলে খুব স্বাভাবিকভাবেই দেখবেন যে আসিফ নজরুলই আসলে মানে নাহিদদের বাদ দিয়ে অন্য একটা ছাত্রদের গ্রুপ নিয়ে মিশে যাওয়ার ব্যাপারে আলোচনা করছেন এবং তিনি আসলে মানে ছাত্রদের বাইরের একটা মেইন উপদেষ্টা পরবর্তীতে যিনি হয়েছেন, যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার সঙ্গে ছাত্রদের আলাপ আলোচনা, ফলে এই সব কিছু মিলাইয়া আসিফ নজরুলকে সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আপনি রাখতে পারেন এবং তার এগেইনস্টে সেই ৫ই আগস্ট থেকে এখন পর্যন্ত আসিফ নজরুলের সঙ্গে এনসিপি নেতাদের একটা সম্পর্কের অবনতি বা সমস্যা যেন আছে এরকম মনে হয় এবং ফাইনালি এই ছাগল খাইয়া ফেলার কাণ্ডে জিনিসটা আরও পরিষ্কার হইল। ফলে এই যে প্রতারণা কইরা ফেলছেন, সেফ এক্সিট খুঁড়তেছেন, এই জিনিসটা, এই যে নাহিদ ইসলামের এত সাহসী কথাবার্তা, সেটা কি আসলে আসিফ নজরুল যদি তার যে ছাগল খাইয়া ফেলার ঘটনা বাজারে ছাইড়া দিতে অনাপত্তি না দেখাইতেন, তাইলে কি নাহিদ ইসলাম এই কথা বলতেন কিনা জানি না। আপনারা এই প্রশ্নের উত্তর কিভাবে দেখবেন, বাট আমি মনে করি যে এখানে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে থাকতে পারে। যাই হোক, এখন আমি আমার মূল আলাপে প্রবেশ করি। আপনারা নিশ্চয়ই জানেন যে নাহিদ ইসলাম যখন এই কথাটা বলছেন যে সরকারের উপদেষ্টারা প্রতারণা করছেন, তারা সেফ এক্সিট চাচ্ছেন, মানে নিরাপদ আশ্রয়ে বিদেশ চলে যেতে চাচ্ছেন, এখানে তারা যেভাবে কথাটা বলেন পাবলিক পারসেপশন কিন্তু সেরকম থাকে না। তারা যেভাবে সরকারের এবং উপদেষ্টাদের বাইরে এই এনসিপির নেতারা নিজেদেরকে আলাদা করে দেখতে চান, মানে সমন্বয় গোষ্ঠী আর উপদেষ্টা গোষ্ঠী দুইটা যে আলাদা এন্টিটি এরকম করে যে দেখতে চান, বাইরে থেকে কিন্তু বিষয়টা একেবারেই সেরকম দেখা যায় না। বা পাবলিক যদি প্রতারিত হয়ে থাকে, পাবলিক যদি মনে করে থাকে যে সেফ এক্সিট চাচ্ছে, পাবলিক যদি মনে করে থাকে যে সরকারের মধ্যে সরকারের লগের লোকেরা অনেক ধরনের ফাইজলামি উল্টাপাল্টা করছে, সেটা যে শুধু উপদেষ্টারা করছে এই ধরনের কথা কিন্তু পাবলিক মনে করে না। পাবলিক মনে করে যে উপদেষ্টারা যেই রকম একই সঙ্গে এই এনসিপির নেতারাও একই রকম নানা ধরনের বিষয় আশা করছে এবং যদি সেফ এক্সিট চাইতে হয় সেটা উপদেষ্টাদেরকেও চাইতে হবে, অ্যাট দ্য সেম টাইম এই এনসিপির নেতাদেরকেও চাইতে হবে। ফলে এই কোশ্চেনটা যখন হাজির হয় তখন কিন্তু আমাদের আসলে বুঝতে অসুবিধা হয় যে টেকনিক্যালি তিনি আসলে কথাটা কাকে বলতেছেন। সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এখানে তিনটা ফ্যাক্টর আছে। প্রথম ফ্যাক্টর হচ্ছে যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের মানুষ যেরকম চাইছিল, যে একটা প্রতিশ্রুতি তো তারা দেখতে পাইছিল এবং যে কারণে এই উপদেষ্টা বলেন, এই সরকার বলেন, প্রফেসর ইউনূসের সরকার বলেন, তাদেরকে তারা ক্ষমতায় বসাইছে এবং এর মধ্যে দিয়ে তারা বলতে চাইছে বা বুঝতে চাইছে এই রাষ্ট্রের একটা আমূল বদল হবে। ফাইনালি এসে দেখা গেল যে এই আমূল বদল ফদল তো দূরে থাক, অনেক ক্ষেত্রে হাসিনার আমলের মতোই একই রকমভাবে এই রাষ্ট্র চলতেছে। ফলে মানুষের সঙ্গে এখানে একটা সরকারের বা প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টাদের একটা ভয়ানক একটা, আমি বলবো
যে এক ধরনের ঝামেলা তৈরি হয়েছে এবং মানুষ যদি সুযোগ পায় তাইলে কিন্তু আসলেও মানুষ বলে না যে আবারও একই রকম ঘটনা ঘটবে, একই রকম ঘটনা কিন্তু ঘটতে পারে। এই উপদেষ্টাদের ব্যাপারে মানুষের পারসেপশন ভালো না, কাউকে এই দেশের মানুষ মানে আপনি যদি ইন টোটাল বলেন যারা বাইনারির বাইরে, এই বিএনপি, এনসিপি, আওয়ামী লীগ, জামাত, এই বাইনারির বাইরে যারা বসবাস করে সাধারণ মানুষ, তাদের কথা যদি আপনি ভাবেন, তাদের কিন্তু এই উপদেষ্টাদের ব্যাপারে, প্রফেসর ইউনূসের ব্যাপারে পারসেপশন ভালো না এবং তার ফলে সম্ভবত একটা বিদেশে সেফ এক্সিটের একটা প্রসঙ্গ আসতে পারে। দ্বিতীয়ত, আপনারা জানেন যে এই গত কয়েক মাসে এই উপদেষ্টাদের ব্যাপারে অনেক ধরনের আলাপ আলোচনা উঠছে, নিয়োগ বাণিজ্য নিয়ে। এই তারপরে কিছুদিন আগে সৈয়দা রিজওয়ানা হাসানের ব্যাপারে আলাপ উঠলো যে তার স্বামী নসরুল হামিদ বিপুর সম্পদ নাকি পাহারা দিচ্ছে। এই জিনিসগুলো নিয়ে পরবর্তীতে কিন্তু আর আলাপ আলোচনা হইল না। কিন্তু যেটা পরিষ্কার যে এখানে সরকার হোক, সরকারের বাইরে থাকা এনসিপি সমন্বয় গোষ্ঠী হোক এবং টোটাল এই সরকারের যে সার্কেল, এই সার্কেলের মধ্যে দিয়ে তারা এই গত এক বছরে এমন অনেক কাজকর্ম করছে যেই কাজকর্মগুলা সব বাইর হয় নাই এবং মোটা দাগে কিছুই বাইর হয় নাই, কিন্তু যদি এগুলা বাইর হয় তাইলে তাদেরকে বাঁচানোর আসলে আর কোনো উপায় থাকবে না, মানে কেউই আসলে তাদেরকে রক্ষা করতে পারবে না। এবং তৃতীয়ত এখানে যে ফ্যাক্টরটা থাকতে পারে সেটা হচ্ছে যে আগামী সরকার যে আসবেন, এবং আমি মনে করি এইটাই মৌলিক ফ্যাক্টর, যে আগামী সরকার যিনি আসবেন সেই সরকার আসলে এই বর্তমান সরকারের উপদেষ্টা বলেন, তার সঙ্গে থাকা ক্ষমতার সঙ্গে থাকা ব্যক্তিদেরকে আগামীর সরকার কীরকম দেখবে। ধরেন আগামীতে ধরেন এনসিপি ক্ষমতায় আসলো, বা ধরেন এনসিপি যদি ক্ষমতায় আসে তাইলে কি একই বাস্তবতা হবে বিএনপি আসার মতো, বা বিএনপি ক্ষমতায় আসলে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কি একই বাস্তবতা হবে? তা তো না। ফলে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের বাস্তবতাতেই আসলে এই সরকারের লোকেরা সেফ এক্সিট চাইতে পারে কিনা, বা তারা কি দেশ ছাইরা পালায় যেতে বাধ্য হবে কিনা, এই আলাপগুলা প্রাসঙ্গিক হবে। ফলে সেদিক থেকে যদি আপনি বিবেচনা করেন, এই তৃতীয় প্রশ্নটাই যদি মৌলিক রাখেন যে আগামী সরকারই আসলে এই সরকারের আমলনামা বাইর করবে কি বাইর করবে না, যেগুলো আমরা বলতে পারি যে বিভিন্ন সংস্থার হার্ড ড্রাইভে সেভ আছে বা অন্যান্য জায়গায় সেভ আছে, সেই জিনিসগুলো বাইর করবে করবে না সিদ্ধান্ত যেহেতু নিবে। ফলে আগামী সরকারের পার্সপেক্টিভেই নাহিদ ইসলাম কথাটা বলছেন কিনা সেটা আমাদের ভাবতে হবে। ধরেন নাহিদ ইসলাম যদি এমন একটা কথা বলেন যে কথাটার মধ্যে দিয়ে তিনি আসলে উপদেষ্টাদেরকে মিন করতেছেন, এবং আমরা যখন জানি যে তারা আর উপদেষ্টারা আলাদা কিছু না, এবং তিনি নিজে উপদেষ্টা ছিলেন, এবং খেয়াল করেন তিনি যখন উপদেষ্টাদের কথা বলতেছেন তখন দুইজন উপদেষ্টা, মানে ছাত্র উপদেষ্টা কিন্তু সরকারি। ফলে তিনি যখন উপদেষ্টাদের বিরুদ্ধে এরকম খোল্লা একটা অ্যাটাকের ভঙ্গিতে কথা বলতেছেন, নাম প্রকাশ করবেন, এখানে কিন্তু একটা নয়া ক্ষমতার গন্ধ পাওয়া যায়। মানে নাহিদ ইসলামের সঙ্গে এরকম একটা কোনো নয়া ক্ষমতা যুক্ত হইছে যেটা থেকে তিনি আসলে এই ক্ষমতাটাকে ব্যবহার করতেছেন এবং তিনি আসলে সরাসরি উপদেষ্টাদের বিরুদ্ধে কাজ করতে পারতেছেন। এবং সেখানে আমি ব্যক্তিগতভাবে যেরকম ইন্টারপ্রেট করতে চাই, গত কয়েকদিনের ঘটনামালায়, এই গত কয়েকদিনে যখন এনসিপি জামাতের সঙ্গে মিল্লা যুগপৎ আন্দোলন ইত্যাদি করতে চেষ্টা করলো, তারপরে যে তারা এখান থেকে একটা পিছু টান দিয়া বিএনপির দিকে যে একটা ঝোঁকা শুরু করলো, অনেক ঘটনার মধ্যে দিয়ে সেটা পরিষ্কার হইতে শুরু করলো। ফলে আমি মনে করি যে নাহিদ ইসলামের এই যে নতুন ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে বিএনপির প্ল্যাটফর্ম শেয়ার করার একটা যোগাযোগ থাকতে পারে। এবং আপনারা খেয়াল করছেন বা যারা একটু নিবিড়ভাবে জিনিসগুলো দেখার চেষ্টা করেন তাইলে তারা হয়তো বুঝবেন যে বিএনপির জন্য, বিএনপির পক্ষে সামটাইমস কথা বলে এই ধরনের বুদ্ধিজীবীরা কিন্তু, বা ব্যক্তিরা বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা, তারা কিন্তু এই নাহিদ ইসলামের এই যে বক্তব্য এটাকে এক ধরনের পজিটিভলি নিছে, এবং সেখান থেকে বিষয়টা আরও স্পষ্ট হয় যে নাহিদ ইসলাম এক ধরনের বিএনপির হয়েই এই সরকারের উপদেষ্টাদেরকে এক ধরনের চাপ প্রয়োগ করতেছেন। এখানে আমি যেটা মনে করি এখানকার রাজনীতির জায়গাটা কি, রাজনীতির জায়গাটা হইল যে ধরেন নাহিদ ইসলাম যে প্ল্যাটফর্ম শেয়ার করবে সেই প্ল্যাটফর্মের একটা ক্ষমতা যদি তিনি শেয়ার করেন এবং সেই জায়গা থেকে তিনি যদি কোনো থ্রেড বা হুমকি দেন, তাইলে তো সেটা সেই প্ল্যাটফর্মের থ্রেড আসলে কাইন্ড অফ। ফলে এরকম হইতে পারে যে বিএনপির তরফ থেকে এই বর্তমান যে উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলী তাদেরকে এক ধরনের প্রেশারের জায়গা অলরেডি তৈরি হয়েছে। কারণ উপদেষ্টারা যদি সত্যিকার অর্থেই কোনো দুই নাম্বারে ইত্যাদির ভিতরে জড়ায় থাকেন, যেরকমটা আমরা সৈয়দা রিজওয়ানা হাসানের ব্যাপারে শুনি, তার স্বামীর ব্যাপারে শুনি, এই ব্যাপারে কিন্তু কোনো এক্সপ্লেনেশন আমরা পাই নাই। ফলে এই ধরনের কর্মকাণ্ডে যদি উপদেষ্টারা আসলেও যুক্ত হয়ে থাকেন তাইলে কিন্তু তাদেরও কোনো না কোনোভাবে বাঁচার জায়গা আসলে বিএনপি। অলরেডি নাহিদ ইসলামরা যেই সব দুই নাম্বারই
অলরেডি কইরা কইরা ফেলছেন, কিন্তু তারা তবুও এরকম গলা উঁচা করে কথা বলতে পারতেছেন। তিনি যে এটার যে ক্ষমতার উৎস যদি বিএনপির সঙ্গে তাদের একটা ট্যাগ হয়ে থাকে, তারা একইভাবে এই উপদেষ্টাদেরকেও আসলে সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা বন্দোবস্ত করে থাকতে পারেন। ফলে আমি যেটা মনে করি যে আগামী নির্বাচনের বাস্তবতায় আমরা এখন যেরকম দেখতেছি যে মানে এনসিপি আসলে যাচ্ছে বিএনপির সঙ্গে, বা এনসিপি বিএনপির সঙ্গে একত্র হবে, সেই একই বাস্তবতায় আমরা কিন্তু দেখতে পারি যে এই উপদেষ্টা মণ্ডলীর অনেকেও আসলে আগামী সরকারের, বিএনপি সরকারের মধ্যে, যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপি সরকারের মধ্যে বা বিএনপির একটা মানে টোটাল যে মানে ব্যবস্থাপনা সেটার মধ্যে তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। এবং এই ধরনের নানান ধরনের আলাপ কিন্তু শোনাও যায় যে ধরেন এই সরকার যদি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে থেকে যাইতে পারেন ইত্যাদি ইত্যাদি। ফলে এখানে বিএনপিকে তারা কি দিবেন? বিএনপি যদি তাদেরকে এই ধরনের একটা বিদেশে না যাইয়াও, মানে সেফ এক্সিট না নিয়েও যদি দেশের মাটিতে ক্ষমতার সঙ্গে থাকার একটা বন্দোবস্ত করে দেন, তাহলে তার বিনিময়ে তাদেরও বিএনপিকে নিশ্চয়ই কিছু দিতে হবে। ফলে আমার দিক থেকে জিনিসটা এরকম একটা নতুন সম্ভাবনার সমীকরণের মধ্যে রাইখাও দেখা সম্ভব বলে আমি মনে করি। জানি না আসলে ফাইনালি এই সরকারের উপদেষ্টারা আগামী সরকারের বাস্তবতায় কোথায় থাকবেন, কিন্তু এটা ঠিক যে এই সরকারের উপদেষ্টারা, মানে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা, এনসিপির এই সমন্বয়করা, তারা অলরেডি তাদের যেসব চেহারা মানুষের সামনে হাজির করছেন এবং তাদের যেসব আমলনামা নানান হার্ড ড্রাইভে অলরেডি মানে স্টোর হয়েছে বলে আমরা ধারণা করি, সেই বাস্তবতায় তারা যদি আগামী সরকারে যিনি আসবেন তার সঙ্গে যদি তারা অলরেডি একটা প্যাক্টের মধ্যে যাইতে না পারেন, তাইলে অবশ্যই তাদের সেফ এক্সিট ইত্যাদি বিষয় নিয়ে ভাবতে হবে। এবং আমি মনে করি যে সেক্ষেত্রে তাদের সেফ এক্সিটও খুব সহজ কিছু হবে না।